কিছুদিন আগে ইসরায়েলে একটি বিলবোর্ড লাগানো হয়েছে এবং বলা হচ্ছে a new billboard unveiled in Israel sponsored by the Coalition for Regional Security reflects some growing hope among Israelis for regional normalization অর্থাৎ একটি নতুন বিলবোর্ড উন্মোচিত হয়েছে ইসরায়েলে এবং তা আঞ্চলিক নেতাদের সমন্বয়ে তৈরি হওয়া জোটের দ্বারা স্পন্সর করা যা আঞ্চলিক স্বাভাবিকরণের জন্য কিছু ইসরায়েলিদের মধ্যে ক্রমবর্ধমান আশার প্রতিফলন সেই অঞ্চলের যে নেতাদের দ্বারা এই কোলিশন বা সমন্বয়ে এই জোট তৈরি তাদের ছবি নিচে একসাথে সাজানো এবং ওপরে লেখা দি আব্রাহাম অ্যালায়েন্স ইটস টাইম ফর দি নিউ মিডল ইস্ট আব্রাহাম অ্যালায়েন্সের এই চুক্তি নতুন একটি মধ্যপ্রাচ্যের জন্য বিলবোর্ডটিতে সবার মাঝখানে আমরা দেখতে পাই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যাকে ইসরায়েলিরা তাদের মাসিহা মনে করে যে নিরলসভাবে জান প্রাণ দিয়ে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে ইহুদিদেরকে মিডল ইস্টে টিকিয়ে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের হাতের ডান পাশে দেখতে পাচ্ছি তার ছেলে জনিকে Johnny, just stand up, Johnny. Johnny, thank you, Johnny. অর্থাৎ সৌদির বর্তমান রুলার বাদশাহ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছি নেতানিয়াহুকে এই তিনজনের উভয় পাশেই রয়েছে আরো বেশ কিছু আরব দেশের শাসকেরা দেখেন তো এই লোকটাকে চেনা যায় কিনা আহমেদ আল শারা বা আবু মুহাম্মদ আল জুলানি দি সেলফ প্রোক্লেমড প্রেসিডেন্ট অফ সিরিয়া তার ছবি এই বিলবোর্ডে থাকা ইন্ডিকেট করে যে এই আব্রাহাম অ্যালায়েন্সে সাইন করা নেতাদের মধ্যে সে অন্তর্ভুক্ত গেল মে মাসে জোলানির এ বিষয়ে আগ্রহ থাকার ব্যাপারে বলা হয়েছে যে আহমেদ আল শারা শুধু ইসরায়েলকে স্বীকৃতি দেবে বা রিকগনাইজ করবে তাই নয় বরং তার চেয়েও একটু বেশি অগ্রসর হয়ে আব্রাহাম অ্যাকর্ডসে সাইন করবে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া আব্রাহাম অ্যাকর্ডস হচ্ছে সুন্নি আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের কোঅপারেশন বা শান্তি প্রতিষ্ঠা এটা এমন এক চুক্তি যা নর্মালাইজেশন উইথ ইসরায়েল বা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় ইসরায়েলে অ্যাম্বাসি তৈরি করে সেখানে ডিরেক্ট ফ্লাইটের ব্যবস্থা করা তাদের সাথে টেলিকমিউনিকেশন যোগাযোগ স্থাপন করা তাদের সঙ্গে ট্রেডিং করা ইনভেস্টমেন্ট করা এই চুক্তিটি বা এই সম্পর্কটি সর্বপ্রথম শুরু করে ইউনাইটেড আরব আমিরাত এবং বাহরাইন আরব আমিরাত প্রথম বছরে $2.5 বিলিয়ন ইসরায়েলের সাথে ব্যবসা করে এটি ইকোনমিক এবং ট্রেড কর্পোরেশনের চুক্তি যা আব্রাহাম অ্যাকর্ডে রয়েছে ইসরায়েলের সাথে তেলের বেচা কেনা বা ইসরায়েলের যত সরঞ্জামের প্রয়োজন সেটা সাপ্লাই করতে পারবে থার্ড পয়েন্টে রয়েছে সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কোলাবোরেশন এই চুক্তি অনুযায়ী আব্রাহাম অ্যাকর্ডে সই করা আরব দেশের নেতাকে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য মিলিটারি এবং ইন্টেলিজেন্সের সাহায্য দিতে হবে স্পেশালি ইরানের বিরুদ্ধে আমি ইরানের কথাটা কিন্তু নিজে থেকে বললাম না এখানে দেখেন লেখা আছে অতএব আরব বিশ্বের নেতাদের এটা মাথায় রেখেই চুক্তিতে যেতে হবে যে ইরানের হুমকি থেকে ইসরায়েলকে তারা সুরক্ষা দেবে জর্ডানকে কিন্তু আমরা এই ভূমিকা পালন করতে দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখেছেন ওরা ইসরায়েলের দিকে ছোড়া রকেটগুলো কিভাবে প্রতিহত করছে অবাক করা বিষয় হলো এই চুক্তির মধ্যে থাকা উল্লেখিত আরেকটি পয়েন্ট যেখানে বলা হচ্ছে মিডল ইস্টে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে আর তাও ফিলিস্তিনের ইস্যুকে উপেক্ষা করার মাধ্যমে চিন্তা করে দেখুন আপনার পছন্দের লিডার এতে সাইন করছে এবং এখন তো তাকে ইসরায়েলের বিলবোর্ডে ঝুলিয়ে দিল এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি নাথিং ইতিহাসে এটা প্রথমবার হলো যে কোনো সিরিয়ান প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে নর্মালাইজেশনের আগ্রহ প্রকাশ করেছে জায়নবাদীদের দীর্ঘ দিনের স্বপ্ন হলো একটি গ্রেটার ইসরায়েল তৈরি করা যার মধ্যে থাকবে সিরিয়ার পুরোটাই ইরাক ইজিপ্টের অংশ এবং সৌদির একটি অংশ অবশ্য আমার ধারণা মক্কা এবং মদিনা গ্রেটার ইসরায়েলের এই পরিকল্পনা বা ম্যাপের বাইরে যেহেতু নবী আলাইহিসসালাম বলেছেন দাজ্জাল মক্কা মদিনায় ঢুকবে না গ্রেটার ইসরায়েলের মধ্যে পরিকল্পনাটা আবার এরকমও না যে সত্যি সত্যি আরব নেতাদেরকে সিরিয়া জর্ডান ইরাক লেবানন থেকে বের করে দিয়ে ভূখণ্ডগুলোকে দখল করতে হবে বরং সেখানকার নেতাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে ইসরায়েলে থাকা হেডকোয়ার্টার থেকে সেই অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা এভাবে বাস্তবায়ন করা সম্ভব বলে ধারণা করছে গবেষকরা একটা বিষয় ভেবে দেখেন জর্ডান লেবানন সিরিয়া সৌদি আরাবিয়া এবং ইজিপ্ট ইসরায়েলের সঙ্গে যদি এভাবে চুক্তিবদ্ধ হয় যেমনটা আব্রাহাম অ্যাকর্ডসে রয়েছে বা তার পূর্বের চুক্তিনামাগুলোই ছিল সেখানে কি রয়েছে দেশটির সঙ্গে ট্রেডিং করা ইকোনমিক্যালি স্ট্রং করে দেয়া মিলিটারি সহায়তা করা ইরানের মতো হুমকি থেকে দেশটিকে বাঁচানো মধ্যপ্রাচ্যের কোনো দেশকে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে হলে ইরানকে শত্রু দেশ হিসেবে নিতেই হয় ইসরায়েলের বিরুদ্ধে আশেপাশের কোনো দেশ ইরানকে কেন সাহায্য করে না এটি তার অন্যতম কারণ যেটা অনেকেই জানি না জর্ডান সৌদি সিরিয়ার নেতারা যদি আপোষে এই সুবিধাগুলো ইসরায়েলকে দেয় তাহলে গ্রেটার ইসরায়েলের জন্য এই দেশগুলোকে নতুন করে দখল করার কোনো প্রয়োজনীয়তা নেই যদি দখল করতে চায় হিতে বিপরীত হবে কিভাবে অঞ্চলগুলির সাধারণ মানুষেরা যারা এই মুহূর্তে ব্রেন ওয়াশড তারা নিজেদের সার্বভৌমত্ব হারানোর ভয় এবং হুমকি মনে করে ইসরায়েলকে
ইসরায়েলের বিপরীতে চলে যেতে পারে। তার চেয়ে ভালো মানুষগুলোকে নামে মাত্র স্বাধীনতা দিয়ে পাপেট করে রাখা। মুসলিম হবে শুধু নামে, তবে মুনাফিক হয়ে থাকবে। গ্রেটার ইসরায়েল আরও কাজ করবে সিরিয়া, লেবানন, সৌদিতে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়ে। সেজন্য আমেরিকার তৈরি সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটিগুলো তো রয়েছেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, যেগুলো ইসরায়েলে ছোড়া রকেটগুলোকে ভূপাতিত করে। তাহলে ভাবুন, সৌদি, সিরিয়া, জর্ডানের মাটি দখল করলে তারা কি করত? প্রতিরক্ষা সিস্টেম এক্সটেন্ড করে সেখানে বসাতে পারত, মিলিটারি বেস বসাতো। কিন্তু এই সুবিধা তো তারা এমনিতেই পেয়ে যাচ্ছে ভূমিগুলো দখল না করেই। এই দেশগুলোর নেতারাই যদি ইসরায়েলি নেতার মতো আচরণ করে ইসরায়েলকে বাঁচাতে, রক্ষা করতে, তাহলে এই আরবদের সাথে দ্বন্দ্ব করে ঘটা করে আনুষ্ঠানিকভাবে দেশগুলো দখল করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে কি আমরা গ্রেটার ইসরায়েলের পূর্বের রূপ দেখতে পাচ্ছি, যেটার হেডকোয়ার্টার হচ্ছে ইসরায়েলে এবং সিরিয়া, জর্ডান, সৌদি এগুলো অঙ্গরাজ্য? যারা নিয়মিত যুদ্ধের খোঁজখবর রেখেছে তারা এসে এখন প্রশ্ন করছে হিজবুল্লাহ কোথায়? কারণ একদিন আগেও লেবাননে জায়নবাদীরা সিরিজ বম্বিং চালিয়েছে। তেহরানে হামলা করার পর ইসরায়েলকে নিন্দা জানাতে বহুদিন পর হিজবুল্লাহ নেতা মুখ খুলেছিলেন। কেবল এই নিন্দা জানানোর কারণে নির্মমভাবে বম্বিং করা হয় তাদের উপর। 2024-এর নভেম্বরে হিজবুল্লাহর সাথে সিজ ফায়ার অথবা যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও অনবরত চুক্তি ভেঙে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাহলে তো মানুষের মনে প্রশ্ন তৈরি হবেই যে 7 অক্টোবরের পর যে হিজবুল্লাহ লাগাতার ইসরায়েলকে টাইট দিয়ে এসেছে তাদের ভূমি থেকে, তারা এখন কেন পাল্টা জবাবটুকু দিতে পারছে না? এর কারণ কি? এর কারণ হচ্ছে হেজবুল্লাহর কাছে ইরান থেকে অস্ত্র সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এমনকি 2025-এর মার্চ মাসেও সিরিয়া হয়ে হেজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর গোপনে চেষ্টা চালিয়েছিল ইরান। সিকিউরিটি অফ খিরবাত আলতিন নূর সেই অস্ত্র ভর্তি ট্রাক জব্দ করে নেয় এবং বেশ কয়েকবার এরকম মিসাইল ভর্তি ট্রাক জব্দ করেছে সিরিয়ান আর্মি, সিরিয়ান নতুন গভর্নমেন্ট এবং তাদের সিকিউরিটি ফোর্স। ফিলিস্তিন ইসরায়েলের এই কনফ্লিক্টের ইতিহাসে নাম্বার 1 গাদ্দারের পজিশন যে ব্যক্তিটি পাবে, যার নাম থাকবে, সে হলো রিসেপ তাইপ এরদোয়ান। কিছু মানুষ ভেবেছিল সিরিয়ার মাজলুম মুসলমানদেরকে বাঁচাতে রিসেপ তাইপ এরদোয়ান সেখানকার জালিম প্রেসিডেন্টকে উৎখাত করার মাধ্যমে সিরিয়ানদেরকে বাঁচিয়েছে। কিন্তু এই চিন্তা বা এই প্রশ্ন কেউই করে না যে সেখানকার সরকার বদলের সিদ্ধান্তটা যেমন সঠিক ছিল, টাইমিংটা ঠিক সেভাবেই ভুল ছিল। তার যদি সিরিয়ান মুসলমানদের জন্য এতই দরদ থাকতো, তাহলে সে ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধের আগেই সিরিয়া দখল করে নিত তার নিজস্ব সেনাবাহিনী দিয়ে। কিন্তু সে এটা তখন করেনি। করেছে কখন? যখন ইসরায়েলের ওপর মাল্টি ফ্রন্ট অ্যাসল্ট চলছিল। ইসরায়েল দিশেহারা হয়ে গিয়েছিল, বহুমুখী আক্রমণের শিকার হয়ে। একদিকে গাজার হামাস, আরেকদিকে লেবানন, আরেকদিকে ইয়েমেন। ইসরায়েলের আইডিএফ সেনাবাহিনীরা যতই শক্তিশালী হোক না কেন, দীর্ঘ সময়ের জন্য এতগুলো দিকে একসাথে মনোযোগ টিকিয়ে রাখা সম্ভব হতো না, যা ইসরায়েলের পরাজয়ের নিশ্চয়তা বাড়িয়ে দিত। এরদোয়ান কতটা ক্রুশাল টাইমে সিরিয়া ছিনিয়ে নিয়েছে তা আপনারা ভাবতেও পারবেন না। আমি ভালো করে এর ক্ষতি সম্পর্কে জানতাম। হেজবুল্লাহ কেবল মার খাওয়া ছাড়া কিছুই করতে পারছে না। এরদোয়ানের ব্যাপারে যদি আমার এই মন্তব্য আপনার পছন্দ না হয়, তাহলে আরেকটি বিষয় যোগ করতে পারি। সন 1999 থেকে শুরু করে বাশার আল আসাদকে এই পর্যন্ত প্রায় 3টি অফার দেওয়া হয়েছিল, মানে তার শেষ সময় পর্যন্ত, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য। সেই প্রস্তাবের জবাবে আসাদ সবসময় সিরিয়ার গোলান হাইত, যা ইসরায়েল দখল করে রেখেছে, সেই ইস্যু ধরে ইসরায়েলকে জটিল কিছু কন্ডিশনের মুখে ফেলত এবং 1980 সনে তার বাবার ইরানের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা সে ভঙ্গ করতে চাইত না। ফলে 2007 সনের জুন মাসে আবারও ইসরায়েলের প্রাইম মিনিস্টার অলমেট তার সিক্রেট অফিসারের মাধ্যমে আসাদের কাছে প্রস্তাবনা পাঠায়। গোলান হাইতের দখল তারা ছেড়ে দেবে, প্লাস ইরান হিজবুল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখার অবকাশও দেয়া হবে। যে ধরনের চুক্তি কিন্তু সাধারণত ইসরায়েল কারোর সাথে করে না, কারণ ইরান তাদের জন্য প্রধান একটি হুমকি, যেই হুমকির বিষয়ে যে কোনো দেশের সাথে চুক্তি করার সময় বিষয়টি উল্লেখ থাকে। 2007-এ সিরিয়া ইসরায়েলের মধ্যে ইনডিরেক্ট আলোচনা চলাকালীন মধ্যস্থতা করছিলেন এরদোয়ান। আসাদ এবং তখনকার ইসরায়েলের প্রাইম মিনিস্টার এহুদ ওলমের্টের সরাসরি বসে আলোচনা করার বা ডিরেক্ট টক করার পরিকল্পনা হয়েছিল, তাও আবার তুর্কির আনকারাতে। আসাদ এই চুক্তি করার আগেই পাবলিকালি গোলান হাইত ভূমি দখল ছেড়ে দেওয়ার কথা বলে। এটা ইসরায়েলের জন্য ছিল একটি পরীক্ষা, দেখার জন্য তারা সিনসিয়ারিটি রক্ষা করে কিনা, তারা তাদের মুখের কথা বা জবান রাখে কিনা। এরপরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের সরাসরি বসে চুক্তি করবে বলে জানিয়েছিল আসাদ। কিন্তু এতে ইসরায়েলের প্রাইম মিনিস্টার রাজি হয়নি, অর্থাৎ সিরিয়ার কাছে কোনো পরীক্ষা দিতে, চুক্তির আগেই ভূমি ছেড়ে দিতে রাজি হয়নি তারা। আসাদের জায়নবাদীদের ধোঁকা সম্পর্কে ধারণা ছিল আগে থেকেই, প্লাস আমেরিকার প্রেসিডেন্ট বুশকেও সে বিশ্বাস করত না, এমনটিও প্রকাশ্যে চুক্তি নিয়ে আলোচনার সময় সে বলেছিল। এরই মাঝে 2007-এ গাজাতে
অপারেশন চালায় ইসরায়েলি বাহিনী, যার কারণে এই আলোচনা সেখানে স্থগিত হয়ে যায়। কিন্তু তারপর 2008 এবং 9-এ লাগাতার রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার আসাদের কাছে ইসরায়েলের হয়ে শান্তি চুক্তির প্রস্তাবনা নিয়ে যেতে থাকে। এরদোয়ান বা তুরস্ক বলতে থাকে, ইউএসের পক্ষ থেকে যেহেতু আমাকে মিডিয়েটর বানানো হয়েছে, তাই ইসরায়েল সিরিয়ার মধ্যে এই চুক্তি, এই ডিল কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়েই যাব। যদিও বা 2007-এর গাজা হামলায় আবার ইসরায়েলকে নিন্দা করেছিল এরদোয়ান। এরদোয়ান আগে থেকেই ওপরে ওপরে নিন্দা করে ঠিকই আমেরিকার হয়ে কাজ করে গেছে। 2014, 17, 18-তে সিরিয়ার ইদলিবের বড়সড় কেমিক্যাল আক্রমণগুলো আইসিস এবং জোলানির নুসরা ফ্রন্টের হাত ছিল, এটা তুরস্কের নাগরিকদের জবানবন্দি সহ ছোটখাটো কিছু মিডিয়া এসেছিল। তুরস্কের মাধ্যমে নিষিদ্ধ সাবস্টেন্স ক্লোরাইন নুসরা ফ্রন্টের কাছে সাপ্লাই করা হয়েছিল। হাতাই অঞ্চল থেকে কেমিক্যাল অস্ত্র সহ নুসরা ফ্রন্টের সদস্যদেরকে পাকড়াও করা হয়েছে। কেননা রাসায়নিক অস্ত্র আসাদের কাছে ছিল, তাই ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে তাকে ফাঁসানো হয়। 4 months ago, Turkish security forces found a 2 kg cylinder with sarin gas after searching the homes of Syrian militants from the Al-Qaeda and Al-Nusra. They are using our borders to take the gas into Syria. The Syrian president has no reason to kill his own people. ইউএন এবং ওপিসিডব্লিউ মিলে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র নিজের দেশের নাগরিকের উপর ব্যবহার করার ব্যাপারে আসাদকে দোষারোপ করে। এরদোয়ান অবশ্যই সফল হয়েছে, তবে তা ফিলিস্তিনিদের বাঁচাতে নয়, নেটোর সদস্য হিসেবে আমেরিকার কাছে করা প্রতিজ্ঞার ব্যাপারে। আসাদকে কনভিন্স করতে না পারলেও এমন একজন সরকারকে সিরিয়াতে নিযুক্ত করেছে যে ইসরায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে ওপেন। সেজন্য আমরা জোলানির প্রেসিডেন্ট হওয়ার পরপর সর্বপ্রথম তুরস্কের এরদোয়ানের সাথে তাকে মিট করতে দেখি। তারপর ফ্রান্সের শাতিমে রাসুল ইম্যানুয়েল ম্যাক্রনের সাথে, ট্রাম্পের ছেলে জনি ওরফে মোহাম্মদ বিন সালমানের সাথে, তারপর সরাসরি ড্যাডি ট্রাম্পের সাথেই। এদের সাথে কেন? কারণ এরাই তাকে ক্ষমতায় এনেছে, এরাই তাকে সাহায্য করে আসছে যখন সে নুসরা ফ্রন্টে ছিল ইন 2016। শুধু বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ওপেনলি সাক্ষাৎ করা বাদ রেখেছে, কারণ এতে মুসলিম বিশ্বের চোখে কালার হয়ে যাবে। সবাই ভেবেছিল আল নুসরা বদলে গেছে, জোলানি বদলে গেছে, কিন্তু কিবরিয়া বলেছিল সে বদলায়নি, সে সৌদি আরবের প্রোডাক্ট, অথচ সিরিয়ান ন্যাশনালিটি হাতে নিয়ে বসে আছে, আবার নিজেকে জোলানিও দাবি করে, যেটা দিয়ে গোলান হাইত বা গোলান অঞ্চলের লোকেদেরকে বোঝানো হয়, যার সত্যতার যথেষ্ট প্রমাণের প্রয়োজন আছে। আল কায়দায় যুক্ত হয়ে ইরাকে 2003-এর ইনভেশনের পর আমেরিকান ফোর্সের সাথে নাশকতা করার পরেও তাকে হত্যা না করে আমেরিকার সেনারা প্রিজনে বা কারাগারে রেখে দিয়েছিল, যেখানে লাখ লাখ ইরাকিদেরকে আমেরিকা তখন হত্যা করেছিল। সেখানে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার পরেও জোলানিকে ছেড়ে দেওয়া হয়। 2006 থেকে 2011 যেই সময়টায় আল কায়দার সদস্যরা আমেরিকানদের চোখে কতটা ঘৃণিত ছিল আপনারা ভালো করেই জানেন, কারণ ওবিএলকে তখনও খুঁজে পাওয়া যায়নি। কাকতালীয়ভাবে এই ব্যক্তি সিরিয়ায় গিয়ে নতুন করে একটি সন্ত্রাসী দল তৈরি করে আল নুসরা নামে। আসাদ বাহিনীর হাতে মার খাওয়ার পর এই দলের সদস্যদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেয় স্বয়ং আইডিএফ টিম। সৌদি আরবের মাধ্যমে এই দলটির কাছে অস্ত্র সরবরাহ করে আমেরিকা। তার মানে যে কয়টি দেশের সাথে নুসরা ফ্রন্টের লিডার জোলানির সম্পর্ক ছিল, সে তার রং ঢং কালার গ্রুপ নেম চেঞ্জ করে আসার পরেও ক্ষমতায় আসার পর তাকে তাদের সঙ্গেই দেখতে পাওয়া যায়। এর মাঝে ইউনাইটেড আরব আমিরাতে সফর করে, যারা সর্বপ্রথম ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে চুক্তিবদ্ধ হয়েছিল, এবং এখন ইসরায়েলের বিলবোর্ডে আব্রাহাম অ্যালায়েন্সের মধ্যে তাকেও যুক্ত করা হয়েছে বা রাখা হয়েছে। আর এটি অবশ্যই তার মতের বিরুদ্ধে গিয়ে ইসরায়েল করেনি। আমেরিকা এত বছর যাবৎ যে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল, সেটা করতে তারা সক্ষম হয়েছে। পশ্চিমাদের তাকে নিয়ে নিউজ করা দেখলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। একজন সিরিয়ান বিদ্রোহী লিডার বলছেন তার উদ্দেশ্য হলো আসাদকে উৎখাত করা। সিরিয়ান বস আহমেদ আল শারা, এ লিওপার্ড ইন এ ফিক্স। অন্যদিকে আহমেদ সিনওয়ারকে কি বলে? মোস্ট ওয়ান্টেড ম্যান, কখনো ফেস অফ দি ইভিল। কিন্তু পশ্চিমা বিশ্ব বা নেতানিয়াহুর কাছে জোলানি কোনো ইভিল নয় বা ফেস অফ দি ইভিল নয়, কারণ সে ইসরায়েলের জন্য হুমকি নয়। খোলাখুলিভাবে ইসরায়েলের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটা সামনে আনা হবে না, এই কারণেই যে মুসলমান দেশগুলো তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। অনেকেই সিরিয়ার সাধারণ নাগরিকদের বিহেভিয়ারের দিকে লক্ষ্য করে সিদ্ধান্ত নেয়। আমি নিজেও সিরিয়ার নাগরিকদের সাথে কথা বলেছি, যা বুঝতে পারলাম তাদেরকে হামাসের ব্যাপারে ব্রেন ওয়াশ করা হয়েছে। যারা ভাবে হামাস একটি খারাপ দল, যাদের কারণে গাজাবাসীরা ভুগছে, এবং ফিলিস্তিনকে সাহায্য করলে হামাস সেটি গ্রাস করে, হামাস সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, এ ধরনের অনেক রকম গুজব আমরা দেখতে পেয়েছি। যদিও বা গাজাবাসী থেকে এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি। অতএব বোঝা যাচ্ছে ওয়েস্ট এবং সৌদির দ্বারা সিরিয়ার কিছু নাগরিক ব্রেন ওয়াশড, যার কারণে তারা আহমেদ আল শারাকে কখনোই বলবে না
ফিলিস্তিনের জন্য যুদ্ধ করো বা পক্ষে গিয়ে দাঁড়াও। জোলানিও কখনো পাবলিক স্পিচে বলবে না যে আমি ইসরায়েলের সাথে সম্পর্ক করেছি, না হলে সিরিয়ার নাগরিকদের ঘুম ভেঙে যেতে পারে। এখন আমার ধারণা পূর্ববর্তী চুক্তিগুলো এবং আব্রাহাম অ্যাকর্ড সহ যেই অ্যালায়েন্স তৈরি হয়েছে এটাই একটা গ্রেটার ইসরায়েল বা গ্রেটার ইসরায়েলের পূর্বের রূপ। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। এসআর আর্মি সবসময় চোখ খোলা রাখবে, এইসব বিষয়ে একটু বুদ্ধি দিয়ে চিন্তা করবে, সেই কামনা নিয়ে সবার ওপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।